আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে চলে আসলাম। এটা মূলত অ্যাকাউন্টিং নিয়ে যারা ফোর্থ ইয়ারে আছি তাদের আছে এই সাবজেক্টটা। তো এটা সেকেন্ড চ্যাপ্টারের। এর আগে আমি রুলস বলেছিলাম এবং কয়েকটা বোর্ড কোশ্চেন বলে দিয়েছিলাম যে এই বোর্ড কোশ্চেনগুলো আপনারা পড়তে পারেন। এই চ্যাপ্টারটির নামই বলি নেই, ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। এর আগে অলরেডি আমার এই টপিকগুলো আলোচনা করা হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি আজকে রুলসে। তো আজকে আমরা যে রুলসগুলো আলোচনা করব, দেখেন রুলসের মধ্যে কি কি আছে। এখানে অনেকগুলো রুলস আছে, কিন্তু ঘাবড়াবেন না, প্লিজ ঘাবড়াবেন না। একটু ঠান্ডা মাথায় ভাবলে, একটু বারবার প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তো রুলসের মধ্যে প্রথমে আমাদের আছে দেখেন অপারেটিং সাইকেল। এটাকে আমরা OC দিয়ে লিখতে পারি। ইকুয়াল, এটা সূত্র হচ্ছে AAI প্লাস ACP, AAI প্লাস ACP এবং AAI এবং ACP এটা মানে কি দেখেন, এখানে আমি লিখে নিয়েছি। AAI মানে হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি, এভারেজ এজ অফ ইনভেন্টরি, এবং ACP এটার মান হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড। ওকে, তো দুটার মানে জানা হয়ে গেল। তারপরে ক্যাশ কনভার্সন সাইকেল, এটাকে CCC দিতে পারি, CCC। ওকে, তো এখানে দেখেন নামটা একটু মনে রাখবেন, ক্যাশ কনভার্সন সাইকেল। তো এটার সূত্রটা হচ্ছে, এখানে একটু ভালো করে বুঝবো, এটার সূত্রটা হচ্ছে আমাদের মেইন সূত্র হচ্ছে এটা, মেইন সূত্র হচ্ছে এটা AAI প্লাস ACP মাইনাস APP। মেন সূত্র এটা হলে এটা কেন লিখলাম দেখেন, অনেক অঙ্কের মধ্যে আমাদের এই দুইটাই থাকে। হ্যাঁ, তো যে অঙ্কের মধ্যে এই দুইটাই থাকে সেই অঙ্কে এই যে OCটা আমরা বের করেছি না, এই যে এইটার অ্যান্সারটাকে নিয়ে যদি আমরা এখানে বসিয়ে দিই OC, তাহলে জাস্ট এখান থেকে এটা বিয়োগ করবেন, হয়ে যাবে। তার মানে OC মাইনাস APP, এটা করলে, এতটুকু করলে আমাদের অঙ্ক শেষ। তো এভাবেও করতে পারেন, আবার চাইলে পুরোটা লিখেও যে কি দরকার আছে আবার এটা এখানে বসানো, তাহলে এইটুকু কাজ তো আমরা করতেই পারবো। জাস্ট পুরোটা সূত্র লিখে মানগুলো বসিয়ে দিয়ে করতে পারেন, এইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো বুঝাতে পারলাম। তারপর চলে যাচ্ছি 3-এ, অপরচুনিটি কস্ট। এটাকে আমরা OC, এটাকেও আমরা OC বলতে পারি, তবে হ্যাঁ এখানে দেখেন এটাও OC এটাও OC, একটু ইয়া হয়ে যায়। তো আপনারা চাইলে অপরচুনিটি কস্ট, এবং প্রথমেই আমরা জাস্ট অঙ্ক করতে গেলাম OC দিয়ে সূত্র লিখে করে ফেলাম, এটা কিন্তু বিকট লাগে, তাই না? আর এটা মানে আমরা কি বের করলাম, এটা কিন্তু প্রকাশ পায় না। তো অবশ্যই সূত্রের ভিতরে যা ইচ্ছা তাই লিখেন, সমস্যা নেই। এখানে যত শর্ট করে লিখতে পারেন সমস্যা নেই, বাট নামটা যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা লেখাই ভালো। অপরচুনিটি কস্ট লিখে চাইলে এইভাবে সংক্ষিপ্ত রূপটা দিয়ে দেন। ওকে, আচ্ছা, তো অপরচুনিটি কস্ট লিখে OC এটাকে আমরা প্রকাশ করতে পারি ইকুয়াল C ইন্টু I ডিভাইডেড 2, C ইন্টু I ডিভাইডেড 2। এবং এই অপরচুনিটি কস্ট, প্রশ্নে অপরচুনিটি কস্ট থাকতে পারে, হোল্ডিং কস্ট থাকতে পারে, তার মানে দুইটা নাম, অপরচুনিটি কস্ট এবং হোল্ডিং কস্ট একই। ওকে, তো এখানে এই যে C এবং I এগুলোর মানে কি দেখেন, এভারেজ ডেইলি ব্যালেন্স, সি বলতে এভারেজ ডেইলি ব্যালেন্স এবং টার্গেট ব্যালেন্স বুঝতে পারি। হ্যাঁ, এভারেজ ডেইলি ব্যালেন্স অথবা টার্গেট ব্যালেন্স, এটাকে আমরা সি বলতে পারি। এবং এখানে আর একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে APP, সেটা হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড, এভারেজ পেমেন্ট পিরিয়ড। ওকে, তো আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আই মানে কি ইন্টারেস্ট রেট। ওকে, তো এই সূত্রগুলো হয়ে গেল, এটা অপরচুনিটি কস্ট। তারপরে যাচ্ছি ট্রেডিং কস্ট। ট্রেডিং কস্টকে TC দিয়ে লিখতে পারি, অথবা সব থেকে ভালো হয় ট্রেডিং কস্ট লিখলে ইকুয়াল T ইন্টু B ডিভাইডেড C। সি এর মানে অলরেডি আমি যেখানে বলে দিছি, এখানেও C বলতে যা বুঝি এখানেও C বলতে আমরা তাই বুঝি, কি টার্গেট ব্যালেন্স অথবা এভারেজ ডেইলি ব্যালেন্স। ওকে, এবং B এর মানে কি এবং T এর মানে কি সেটা দেখেন, এখানে T বলতে আমরা বুঝি অ্যানুয়াল নিড অথবা টোটাল অ্যানুয়াল নিড। ঠিক আছে, T বলতে টোটাল অ্যানুয়াল নিড, এবং B বলতে ট্রানজ্যাকশন কস্ট পার ইউনিট অথবা ট্রানজ্যাকশন কস্ট পার ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন কস্ট পার ইউনিট অথবা ট্রানজ্যাকশন কস্ট পার ট্রানজ্যাকশন। বুঝতে পারলাম? ওকে, তাহলে এখানে আমাদের অপারেটিং সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল, অপরচুনিটি কস্ট, ট্রেডিং কস্ট হয়ে গেল। এরপর আসছি টোটাল কস্ট।
টোটাল কস্ট বের করার সূত্র সি ইন্টু আই ডিভাইডেড 2 প্লাস টি ইন্টু বি ডিভাইডেড সি। এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপু এই দুইটা সূত্র তো এই দুইটার সাথে মিলে যাচ্ছে। ইয়েস, যে অঙ্কে এই দুটো করে নেবেন সেই অঙ্কে জাস্ট এইটার এবং এইটার উত্তরটাকে যোগ করে দিবেন, টোটাল কস্ট বের হয়ে যাবে। ঠিক আছে, আবার কোনো অঙ্কে যদি এই দুইটা না চেয়ে শুধুমাত্র টোটাল কস্ট চায় তাহলে এই সূত্রটা লিখবেন, ব্যাস করে নেন। এবং এখানে সি আই টি বি সি এগুলোর মানে এইখানে যা যা বললাম তাই। ঠিক আছে, ওকে। তারপরে ছিল মিনিমাম অপারেটিং ক্যাশ অথবা MOC। মিনিমাম অপারেটিং ক্যাশ এইটার সূত্রটা হচ্ছে ইকুয়াল টোটাল স্পেন্স, মানে আমরা যতটুকু মোট ব্যয় করেছি সেটা, এবং ডিভাইডেড ক্যাশ টার্ন ওভার। ওকে, তো ক্যাশ টার্ন ওভার এটা আমাদের আবার ক্যালকুলেশন করে বের করতে হবে। সেটা বের করার সূত্র হচ্ছে ক্যাশ টার্ন ওভার ইকুয়াল 360 ডিভাইডেড সিসিসি। ওকে, সিসিসি বের করার সূত্র আমরা জানি, তাই না? এই যে ক্যাশ কনভার্সন সাইকেল, এটা দিয়ে আমরা আগে সিসিটা বের করে নেব, তারপর এখানে বসিয়ে ক্যাশ টার্নওভার বের করে আমরা মিনিমাম অপারেটিং ক্যাশটা বের করব। ওকে, এবং এখানে এই যে সি ইকুয়াল সি ইন্টু 2 এইটার মানে কি? এটা হচ্ছে আমাদের এই যে সিটা আছে না, এই টার্গেট ব্যালেন্স বা এভারেজ ডেইলি ব্যালেন্স যেটা দেওয়া থাকবে, এভারেজ ডেইলি ব্যালেন্সটাকে 2 দিয়ে গুণ করে তারপর আমরা এখানে এনে বসাবো। ঠিক আছে, তো আমি অঙ্কগুলো যখন করেছি বা অঙ্কগুলো আমি যখন আমি এই চ্যাপ্টারটা ধরলাম বা সূত্রগুলো লিখলাম, তখন একটা জিনিস আমি দেখেছি যে অঙ্কটাকে যদি এইভাবে করি না, তাহলে যে নিয়মেরই অঙ্ক আসুক না কেন, যেভাবেই অঙ্কটা আসুক না কেন, জিনিসটা আমার কাছে মনে হলো যে ইজি হয়। সি ইন্টু সি এটার সাথে 2 গুণ করে যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি তাহলে অঙ্কটা একটু ইজি হয়। আদারওয়াইজ বইয়ে এক এক জায়গায় এক একভাবে করেছে, আপনাদের কাছে ঝামেলা লেগে যেতে পারে। এই কারণে আমি সহজে আপনাদের বলবো যে অঙ্কটা ভুল হবে না যদি আপনারা এভাবে করেন। আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, এই কারণে আমি আপনাদের এভাবেই করে দেখাবো। ঠিক আছে, তো আমি আশা করি এই বইয়ের মতো যদি করতে যাই এক এক অঙ্কে এক এক রকম করতে হবে, কোথাও ভাগ করতে হচ্ছে, কোথাও আবার গুণ করতে হচ্ছে। তো এই জিনিসটা না করে আমরা যদি একভাবে করে যাই না, আমাদের জন্য বিষয়টা ইজি হবে। হ্যাঁ, তো এই কারণে জাস্ট একটা জিনিস যদি মনে রাখেন সহজে বুঝতে পারবেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে বলবো যে আপনারা দেখেন, একটু দেখবেন বুঝে গেছেন। ঠিক আছে, ওকে। তারপরের রুলসে যাচ্ছি আমি। এখানে বেশি বোধহয় রুলস নেই, এখানে 3টা রুলস আছে। 3টা বলতে 4টা। কেন? টার্গেট ক্যাশ ব্যালেন্স সি, এটা বের করারও সূত্র আছে। দেখেন, টার্গেট ক্যাশ ব্যালেন্স সি এটা বের করার 2টা সূত্র আছে। একটা হচ্ছে অপটিমাম ক্যাশ বাউল মডেলে এবং আরেকটা হচ্ছে মিনার মডেল। মানে হচ্ছে আমরা জানি মিলার অ্যান্ড মিনার, তার মডেল ছিল একটা এবং আর একটা, মানে 2টা মডেলে 2টা সূত্র। তো অপটিমাম ক্যাশ বের করার বা বাউমুল মডেলে যে সূত্রটা হয় সেটা হচ্ছে 2BT ডিভাইডেড I হোল রুট। ওকে, এইখানে বিটি এগুলোর মানে অলরেডি আমরা জেনে গেছি এবং আই এগুলো ওই পাশে আমরা জেনে গেছি। তারপর আমি বলে দিচ্ছি, বির মানে হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট পার ইউনিট অথবা ট্রানজ্যাকশন কস্ট পার ট্রানজ্যাকশন, এবং টি এর মানে হচ্ছে টোটাল অ্যানুয়াল নিড, এবং আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। ওকে, এরপরে মিনারের যে মডেল, সেই মডেলে আমাদের টার্গেট ক্যাশ ব্যালেন্স এটা বের করার মেইন সূত্র হচ্ছে জেড প্লাস এল। কি? জেড প্লাস এল। বাট এই যে জেডটাকে আমাদের বের করতে হবে ক্যালকুলেশন করে। সেটা কিভাবে? এই দেখেন, রিটার্ন পয়েন্ট জেড ইকুয়াল রুট 3 ইন্টু বি ইন্টু সিগমা স্কোয়ার ডিভাইডেড 4i। ওকে, এইটুকু বাদ দিয়ে এল প্লাস এল এটাকে বাদ দিয়ে আমরা যে কাজটুকু করলাম সেটাকে বলতে পারি রিটার্ন পয়েন্ট, এবং এইটার সাথে যদি আমরা এল প্লাস মানে এলটাকে যোগ করে দিই তাহলে আমাদের বের হয়ে যাবে টার্গেট ক্যাশ ব্যালেন্স। কথাটাকে আমি বুঝাতে পারলাম সহজে? যখন আমরা জাস্ট এতটুকু করবো, হ্যাঁ, এই যে রুট কিউব, হ্যাঁ, এটা 3 ইন্টু বি ইন্টু সিগমা স্কোয়ার ডিভাইডেড 4i, জাস্ট এতটুকুর কাজ আমরা যখন করব
তখন সেটাকে আমরা বলতে পারি জেড অথবা রিটার্ন পয়েন্ট। তার মানে কোনো প্রশ্ন যদি আমাদের বলে যে রিটার্ন পয়েন্ট বের করে দেখাও, জাস্ট এতটুকু আমরা করব, ঠিক আছে? এই রুটের ভিতরের টুকু আমরা করব, এই রুটের ভিতরের টুকু করব। এবং যদি আমাদের বলে যে টার্গেট ব্যালেন্স বের করে দেখাও, তাহলে এই রুটের ভিতরের টুকু করার সাথে সাথে প্লাস এল করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের রিটার্ন পয়েন্ট না, যখন আমরা এলটাকে যোগ করে দিব তখন হয়ে যাবে টার্গেট ক্যাশ ব্যালেন্স, আর এলটাকে বাদ দিয়ে হবে রিটার্ন পয়েন্ট। কথাটা কি আমি বুঝাতে পারলাম? ওকে। তো এখানে সিগমা স্কোয়ার বলতে আমরা ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বুঝি, সেটাকে স্কোয়ার করতে হবে। এবং এখানে এল ছিল, এই এলটাকে বুঝি আমরা লয়ার লিমিট, অথবা প্রশ্নে আমাদের অবশ্য লয়ার লিমিট থাকবে না, ওইখানে দেওয়া থাকবে মিনিমাম ক্যাশ। তো এই ছিল আমাদের দুইটা টার্গেট ক্যাশ ব্যালেন্স বের করার দুইটা পদ্ধতি। এরপরে চলে যাব পরে আপার লিমিট। আমাদের কোশ্চেনে আসতে পারে আপার লিমিট বের করে দেখাও, সেটার সূত্র হচ্ছে 3z। জেড মানে কি? এই যে এখানে আমরা জেডটা বের করেছি, ঠিক আছে? এই যে রিটার্ন পয়েন্ট, এলটা বাদ দিয়ে, কিন্তু এলটা নিয়ে না, এলটাকে বাদ দিয়ে আমাদের যেটুকু আছে সেটুকু আমরা বলবো রিটার্ন পয়েন্ট। ওকে, এরপরে 3 ইন্টু জেড, তার মানে এই জেডের মানটা বের করে সেটাকে যখন আমরা 3 দিয়ে গুণ করে দিব তখন আমাদের আপার লিমিট বের হয়ে যাবে। এরপর হচ্ছে এভারেজ ব্যালেন্স বা এবি, এভারেজ ব্যালেন্স। এটা বের করার সূত্র হচ্ছে 4c মাইনাস এল। ওকে, 4c, 4 মানে আমরা বুঝি, সিটা কি? এই যে টার্গেট ক্যাশ ব্যালেন্স। টার্গেট ক্যাশ ব্যালেন্স আমাদের প্রশ্নে যেটা বলেছে, যে নিয়মেই বের করতে বলো, এই নিয়মে বা এই নিয়মে আমরা যদি কোনোভাবে বের করে থাকি, সেই সিটাকেই আমরা এখানে গুণ করে দিব, তারপর মাইনাস করে দিব এল, ভাগ করে দিব 3 দিয়ে। আর ধরেন এখন আমাদের কোশ্চেনে কোনো কিছুই বলেনি যে টার্গেট ব্যালেন্স বের করো এই মডেলে বা এই মডেলে বের করো, কোনো কিছুই বলেনি, তাহলে আমরা প্রশ্নটা ভালো করে দেখব। যে মানগুলো দেওয়া আছে, যেরকম কোনো প্রশ্নে যদি সিগমার মান দেওয়া না থাকে, তাহলে কি আমরা এই মিলার যে মডেল আছে সেই মডেল আমরা বের করতে পারবো? যেটা পারবো না, তখন আমাদের এই পদ্ধতিতে বের করতে হবে। আবার এই পদ্ধতিতে বের করতে পারছি না, এটা বের করতে হবে, তাহলে এটা বের করব, যেটা পসিবল সেটা দিয়ে বের করে জেডটা এখানে মানে সিটা যেটা দিয়ে পসিবল সেটা দিয়ে বের করে এখানে এনে বসিয়ে দিব, ঠিক আছে? এবং এলটা মাইনাস করে দিব, ভাগ করে দিব 3। এইভাবে করে আমরা কাজগুলো করব। তো আমাদের এতটুকুই ছিল রুলস। তো আশা করি রুলসগুলো খুব সহজে বুঝাতে পেরেছি, যদিও এখানে বোঝার কিছু নাই। এই রুলসগুলো আপনাদের মুখস্থ করতে হবে বা নোট করে লিখে দিতে পারেন, অঙ্ক করার সময় বুঝে নিতে হবে। এবার এই রুলসগুলো অঙ্কে কিভাবে প্রয়োগ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরের ভিডিওতে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।